আপনারা জানেন যে কারা এই প্রক্রিয়াটা করেছে। আমরা গত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনটি হয়েছে আমরা দেখেছি যে প্যানেল দিয়েছে জামাত, কিন্তু সেখান থেকে আমরা দেখেছি যে ওখানে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মী, ওখান থেকে পোস্টেড নেতাকর্মীরা তারা জামাতে এই নির্বাচনে ক্যান্ডিডেট হয়েছে। তো আমরা মনে করি যেটা যে বিএনপির জন্য চ্যালেঞ্জ এটাই যে স্বচ্ছ গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দেওয়া বাংলাদেশের মানুষকে। জামাত একটি অত্যন্ত পরিকল্পিতভাবে এই পিআর পদ্ধতি নিয়ে দ্বিমুখী আচরণ করেছে। প্রকৃতপক্ষে 5 আগস্টের পরপরই দেখা গেছে তারা তাদের প্রার্থী সিলেক্ট করে তাদেরকে মাঠে কাজ করার সুযোগ করে দিয়েছে। একই সময় আমিও জাতীয় ঐক্যমত্য কমিশনের একজন রাজনৈতিক নেতা বা সদস্য, এবং আমরা যখন সেখানে আলোচনা করেছি বিভিন্ন বিষয়ে দেখা গেছে জামাত বিভিন্ন সময় বিভিন্ন মত পোষণ করেছে। এমনও দেখা গেছে যে যখন একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে তখন শিশির মনিরকে নিয়ে আসছে, অথচ অন্যান্য সময় শিশির মনিরকে আনা হয় নাই, কিন্তু কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় আসার সময় তখন শিশির মনিরকে নিয়ে আসছে। অর্থাৎ এবং পিআর পদ্ধতি নিয়ে তারা যে প্রশ্নগুলো উঠিয়েছে এটা হচ্ছে এটা কৌশল অবলম্বন করেছে তারা জামাত। এটা মানুষের দৃষ্টিভঙ্গিটাকে ভিন্ন দিকে দেওয়ার জন্য, যে বিষয়টি সাধারণ মানুষ জানে না, পিআর পদ্ধতিটা আমাদের দেশের সাধারণ মানুষের কাছে এখনো ওরকম স্পষ্ট নয় যে বিষয়টা কিভাবে হবে, সেই বিষয়টাকে ঘোলাপানিতে মাছ শিকার করার মতো একটা পদ্ধতি জামাত অবলম্বন করেছিল। কিন্তু বাস্তবিক পক্ষে তারা তাদের দলের প্রার্থী নমিনেশন থেকে শুরু করে অন্যান্য সব কার্যক্রম চালিয়েছে এবং তারা প্রকৃতপক্ষে নির্বাচনমুখী অবস্থান করছে। এখন আপনার কাছে আমি ফিরতে চাই, বর্তমান সময়ের সবচেয়ে বড় দুটি দল, একটি বিএনপি, একটি জামাত ইসলাম, তারা একটা কৌশল অবলম্বন করেছে। বরাবরই আমরা দেখতে পেয়েছি জামাত ইসলাম কিন্তু একটি কৌশলী রাজনীতি করে, এটা আপনাদের দলের তরফ থেকে বলা হয়েছে। আপনাদের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কিন্তু এই কথাটি কিন্তু স্পষ্ট করেছে যে জামাত ইসলাম কৌশলী রাজনীতি অবলম্বন করে। আপনার কাছে কি মনে হচ্ছে? আচ্ছা, আমার কাছে যেটুকু মনে হয় যে জামাতের একটা কৌশল নাই, একটি অপকৌশল। কৌশল তো হচ্ছে সেটা যেটা আমরা প্রকৃতপক্ষে মানুষকে দেখিয়ে সোজা পথে হাঁটতে পারবো। ওনারা তো কখনো সোজা পথে হাঁটতে জানেন না। যেমন অপকৌশলটা যদি আমি একটু ব্যাখ্যা দেই, সেটা হচ্ছে যে ওনারা এই 17 বছর কোনো রকম নিজেদের পরিচয়ে আন্দোলন সংগ্রাম করে রাস্তায় নামতে পারেনি। তারা আওয়ামী লীগের ভিতরে ঢুকে আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছে এবং তাদের মতো করে এই যে অপকর্মগুলি করেছে আওয়ামী লীগের সাথে মিশে সেটা করেছে। এবং যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাকসু সব কিছুতে দেখেছেন যে তারা এই জামাত ছাত্র শিবিরগুলি তারা আওয়ামী লীগই ছাত্র শিবির। প্রকৃতপক্ষে ওই যে মানুষ বলে যে মুদ্রার এপিটুপিট, আমার কাছে মনে হচ্ছে যে জামাত শিবির এবং আওয়ামী লীগ মুদ্রার এপিটুপিট। কিন্তু বিশ্ববিদ্যালয় নির্বাচনে যে ভোট পড়েছে বা নিরস্কর বিজয় করেছে ছাত্র শিবির, আপনাদের ছাত্র দল থেকে এটা তো মেনে নিয়েছে তারা। আচ্ছা দেখেন, এখানে একটা বিষয়, আমরা গত 17টা বছর আমাদের ছেলে পেলে আমাদের যারা ছাত্রদল করেছে তারা কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারেনি, তারা কিন্তু একটা ক্যাম্পাসে মিছিল করতে পারেনি, তারা কিন্তু একটা ক্যাম্পাসে ঢুকলেই তাদের নামে শত শত মামলা, হামলা, গ্রেপ্তার। দেখেছেন যে কতবার আমাদের ছাত্রদলের নেতাকর্মীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়েছে, এই মামলা দিয়ে গ্রেপ্তার করেছে। ছাত্রদলের নাম শুনলেই তারা হামলিয়ে পড়তো। শিবিরের জায়গায় তারা ছাত্রলীগের কমিটিতে ঢুকে গিয়ে তারা নীরবে কাজ করেছে এবং সাধারণ ছাত্রদের কাছে যাওয়ার সুযোগ পেয়েছে, যেটি ছাত্রদল করতে পারেনি। তো সেখানে আমাদের যে সাধারণ ছাত্রদের কাছে পৌঁছানোর যে একটা গ্যাপ, এই গ্যাপটা রয়ে গেছে। এবং আমার মনে হয় যে গত 17 বছরে যদি ছাত্রদল এরকম কাজ করতে পারতো শিবিরের মতো করে, তাদের পরিচয় গোপন করে, আমার মনে হয় শিবির যত ভোটে এগিয়ে আছে তার চেয়ে ডাবল ভোটে ছাত্রদল জয়লাভ করতো ওখানে। ধন্যবাদ আপা। সাদত ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই যে ঐক্যমত কমিশনের সবকটি বৈঠকে কিন্তু এনসিপি অংশগ্রহণ করেছে। আমরা দেখতে পেলাম যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে তারা আসলে অংশগ্রহণ করেনি, তারা একটা ভিন্ন মত প্রকাশ করেছে। তারা বলছে যে আইনি যে ভিত্তিটা তার সেই কথাটি স্পষ্ট করেছেন। আপনার মতামত কেমন? আসলে জুলাই সনদে এনসিপি সবসময় অংশগ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণভাবে তারা বক্তব্য রেখেছে এবং প্রতিটি বিষয়ে আনুষঙ্গিক যে রিলেটেড বিষয় আছে সেগুলো নিয়ে তারা আলোচনা করেছে। সেখানে বিএনপি বা বিএনপির সমমনা জোট যারা ছিল, আমরা যারা ছিলাম তারাও আলোচনা করেছি, বামপন্থী যে দল ছিল তারাও করেছি এবং জামাতও প্রত্যেকটা দিন যে আলোচনা হয়েছে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা গুরুত্বপূর্ণ কাউকে আনতে হলে সেখানে তারা সেভাবে নিয়ে আসছে। কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিক আলোচনা করার জন্য যেদিনকে টাইম দেওয়া হয়েছে সেই দিন সেই রিলেটেড ব্যক্তিকেও তারা এনে আলোচনা করেছে। তো সব কিছু ঠিক ছিল, কিন্তু জামাত ইসলাম লাস্টের যেদিনকে আসলো, একবার সর্বশেষ ডক্টর ইউনূস সাহেব আমাদের সাথে যখন মিটিং করলেন, মানে জুলাই সনদ স্বাক্ষরের আগের অধিবেশনটা, ওই অধিবেশনে আসার পরেই দেখা গেলো জামাত আর আসছে না। জামাতের সাথে একটা অপকৌশল অবশ্যই এনসিপি নিয়েছে। সে অপকৌশল হলো
ঠিক ওই দিনকেই ডক্টর ইউনূসের সামনে তারা এমনভাবে বক্তব্য দিল যে আইনি ভিত্তি ছাড়া এই জুলাই সনদে তারা স্বাক্ষর করবেন না। তখন এনসিপির এই বক্তব্যটা ইউনূস সাহেব শুনেছেন, আমরাও সবাই শুনেছি। আপনার কাছে কি মনে হয় কতটা যুক্তিসঙ্গত তারা যে প্রশ্ন তুলছে যে না, আইনি ভিত্তি তারা জুলাই সনদের 3টি উপায়ে এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু সর্বশেষ সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছিল যে আগামী যে ভোট আসবে, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 2টি ব্যালট থাকবে। একটি ব্যালট হচ্ছে জাতীয় সংসদের প্রতিনিধিত্ব নির্বাচন করার জন্য, আর একটি ভোট থাকবে হানা ভোট, সেটা হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। তো সে বিষয়ে অধিকাংশ রাজনৈতিক দল আমরা একমত পোষণ করেছিলাম। বাট একবার শেষ দিনে, শেষ অধিবেশনে জামাত ইসলামী এবং এনসিপি দ্বিমত পোষণ করে বসেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যেদিন জুলাই সনদ স্বাক্ষর হবে ওই দিনকে আমরা 1টা বাজে আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল সংসদ ভবনের এলডি হলে। আমরা তখন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে অপেক্ষা করছি। আপনারা জানেন বাইরে বিভিন্ন রকমের অকারেন্স হচ্ছে, আন্দোলন হচ্ছে। এই আন্দোলনটাও ছিল এই জুলাই সনদ যাতে ব্যাহত হয় তার জন্য একটা অপকৌশল। সেই কারণে হঠাৎ করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। এটা অত্যন্ত পরিকল্পিতভাবে ছিল। তো এই পরিকল্পনা আসলে কারা করেছে? আপনারা কি এনসিপিকে দোষারোপ করছেন? না, আমরা এনসিপিকে ওই যে অংশটা, তারা তো এনসিপিরই একটা অংশ। তারা তো দাবি করে তারাই জুলাই যোদ্ধা, আর জুলাই যোদ্ধা হিসেবে তো আমরা এনসিপিকেই চিনি। তো এখন যেটা হলো, ওই দিন যখন জুলাই সনদ স্বাক্ষর হবে 4টা বাজে সময় দেওয়া হয়েছিল, জামাতের লোকজন আসতেছিল না, বেশ একেবারে শেষ মুহূর্তে এসে তারা হাজির হয়েছে। আমরা অন্য 24টা রাজনৈতিক দল ওখানে উপস্থিত ছিলাম এবং আমরা সবাই ওখানে অপেক্ষা করতেছিলাম। বাইরে যেহেতু একটা খারাপ অবস্থা, সে কারণে আমরা অপেক্ষা করছিলাম। সেখানে শুধুমাত্র জামাত আসতেছিল না। পরবর্তীতে শেষ পর্যায়ে এসে তারা উপস্থিত হয়। তো সেটা অনেকের কাছে অনেক রকমের সন্দেহের অবকাশ ঘটিয়েছে। তো যাই হোক, এনসিপি যেটা করেছে, এনসিপি এই জুলাই সনদের বিষয়ে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আলোচনার সময়, কিন্তু শেষ মুহূর্তে এসে যেটা তারা করেছে সেটা গ্রহণযোগ্য নয়। এখানে তারা যে কাজটি করে তাদের আসলে রাজনৈতিক পরাজয় আপনি মনে করছেন? সব বিষয়ে আলোচনার সাপেক্ষে সব সিদ্ধান্ত হয়েছে। জুলাই সনদে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে আলোচনা করেছেন, জাতীয় ঐকমত্য কমিশনের যারা 6 জন রয়েছেন, মনির হায়দার সহ 7 জন, উনরাও ওই রকম করে আলোচনা করেছেন এবং সব আলোচনাগুলোই অত্যন্ত ফ্রুটফুল ছিল। এবং আলোচনাগুলোর মধ্য দিয়ে একটা সুন্দর গ্রহণযোগ্য আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন এবং সেই নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কিভাবে একটা গঠনমূলক রাজনৈতিক দল ক্ষমতায় যাবে এবং ক্ষমতার ভারসাম্য তৈরি হবে, সরকারি দল এবং বিরোধী দল, এই সমস্ত বিষয় নিয়ে ওখানে আলোচনা হয়েছে। আমরা আরো কথা বলবো, আমরা যেতে চাই একটু বিজ্ঞাপন বিরতি। দর্শক, আপনারা দেখছেন লিডারশিপের আজকের আয়োজন। যেতে চাই ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে। দর্শক, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা বিরতির আগে ছিলাম, বিরতির পরে আবার জানতে চাই যে ঐক্যের নির্বাচন, দ্বিমতের নির্বাচন, আগামী নির্বাচন। কেউ কেউ বলছে যে বিএনপির প্রার্থী চূড়ান্ত, কেউ বলছে 200 প্রার্থী চূড়ান্ত করেছে, এবং কেউ বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ফোন করে প্রার্থীদেরকে সবুজ সংকেত দিচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই চ্যালেঞ্জের নির্বাচনে কেমন প্রার্থী হওয়া উচিত মাঠের নির্বাচনে? আচ্ছা, এখানে দেখেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সবসময় বলেছেন যে আপনারা জনগণের পাশে যান। এখানে যারা জনগণের সাথে সরাসরি কানেক্টেড এবং যারা জনগণের পাশে বিগত 17 বছর থাকতে পেরেছে, থেকেছে এবং জনগণের সুখ দুঃখে তাদের খবর নিতে পেরেছে, প্রত্যেককেই কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের একটা নির্দেশনা ছিল যে আপনারা আগে জনগণের কাছে যান, জনগণের সাথে মিশেন, জনগণ কি চায় সেটা আগে বোঝার চেষ্টা করেন। তো আমার যতটুকু মনে হয় যে মিডিয়া বলছে 200 প্রার্থী চূড়ান্ত হয়ে গেছে, এ কথাটি কতটুকু সত্য আসলে আমি এই মুহূর্তে ঠিক বলতে পারছি না। তবে আমার মনে হয় যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি সকলকেই, যারা জনপ্রতিনিধি হতে চাচ্ছে, যারা হতে চাচ্ছে, সবাইকেই বলছেন যে, ফোন করে একটা কথাই বলছেন যে আপনারা জনগণের পাশে যান, জনগণ কি চায় সেটা বোঝার চেষ্টা করেন। তো আমার মনে হয় যেটি যে প্রত্যেককেই জনগণের আশাটা বোঝা উচিত, জনগণ কি চায়। বিগত দিনে কি আপনারা জনগণের সাথে মেশেননি বা ওইভাবে দূরত্ব তৈরি হয়েছিল? না, আমি মনে করি যে জনগণের পাশে থেকে যতটুকু করার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি। আপনারা দেখেছেন বিগত 17 বছরে বিএনপির নেতাকর্মী কেউ ঘরে ঘুমাতে পারেনি, ঘুমাতে হয়েছে ধান খেতে, পালিয়ে চলে আসতে হয়েছে ঢাকা থেকে বরিশাল থেকে চিটাগাং এলাকায়ও থাকতে পারেনি। ইভেন কি যে রাজনীতি করেছে তার পরিবারে কেউ বাড়িতে থাকতে পারতো না। ব্যবসা, চাকরি,
তাদের জীবন জীবিকার যে ছোট্ট অবলম্বনটুকু সেটুকুও কেড়ে নেওয়া হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে সমস্ত অন্যায় অত্যাচার বিএনপির নেতাকর্মীদের প্রতি হয়েছে, তো সেখানে তার পরিবারের সাথে এমনও নেতাকর্মী রয়েছে যার পরিবারের সাথে 1 বছরও দেখা করতে যেতে পারেনি। তার নিজের গৃহে সে 1 বছরের জন্য তার পরিবারকে, তার সন্তানকে, তার স্ত্রীকে 1 বছরের জন্য একবার দেখতে যেতে পারেননি বাড়িতে। এই প্রক্রিয়ার মধ্যে হয়তো জনগণের সাথে ওইভাবে বিএনপির নেতাকর্মীরা যতটুকু খোঁজ নেওয়ার দরকার ছিল অতটুকু নিতে পারেনি। এখন যারা আপনারা নির্দেশনা প্রদান করছে যে মাঠ পর্যায়ে গিয়ে জনগণের সাথে মেশার জন্য, আপনারা কেমন সাড়া পাচ্ছেন? জি, আপনি আমি আমার কথাটাকেই বলছি যে আমি বিগত সপ্তাহখানেক আগে আমি আমার এলাকায় গিয়েছি। আমার মনে হয় কি এলাকার জনগণ মানুষ আসলে এতদিন এই 17 বছর একটা জেলখানার মধ্যে ছিল, তারা আমাদেরকে পেয়ে অনেক আপ্লুত, তারা কিছু চায় না। বিএনপির নেতাকর্মীরা ফ্রিভাবে চলতে পারছে, পাশে দাঁড়াতে পারছে, এটাই তাদের কাছে অনেক বড় বিষয়। এবং আপনারা দেখছেন যে এই 5ই আগস্টের পর থেকে কোনো নেতা কিন্তু ঢাকায় বসবাস করছে না। সবাইকে ফোন করবেন, দেখবেন যে এলাকায় কাজ করছে, কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা রয়েছে আপনারা যার যার এলাকায় যাবেন, যার যার এলাকায় গিয়ে আপনার জনগণের সাথে মিশবেন, তাদের খোঁজখবর নেবেন। জনগণের ভোট ছাড়া কিন্তু আপনারা নির্বাচিত হতে পারবেন না। দল কোনো বিষয় না, আগে আপনাকে জনগণ চাইতে হবে, জনগণের কাতারে মিশতে হবে। ধন্যবাদ আপনাকে। সাদত ভাই, আপনার কাছে আমি ফিরতে চাই, আপনি একটি দলের প্রধান, নিশ্চয়ই আগামী এই ইলেকশনে নির্বাচনে অংশগ্রহণ করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি মত দ্বিমতের এখানে কিন্তু অমিল রয়েছে। 3টি জোট আমরা দেখতে পাচ্ছি, একটি বিএনপি, জামাত এবং এনসিপি, আবার ইসলামী একটা জোটও কিন্তু দেখতে পাচ্ছি। কোন মতের সাথে আপনাদের দলীয় মত আপনারা মিলিত হবেন বা মিল খুঁজে পাচ্ছেন, আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমরা বিএনপির সাথে 17 বছর ধরে জোটবদ্ধভাবে রাজনীতি করছি। একটি 5 আগস্টের পূর্বে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট 2টি বলয়ে বিভক্ত ছিল। একটা 14 দলীয় জোট অর্থাৎ আওয়ামী জোট, আর একটা বিএনপির জোট 20 দলীয় জোট। তো আমরা 20 দলীয় জোটের সাথে বিগত 17 বছর ধরে আছি এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে সবসময় সামনের সারিতে থেকে, রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছি। মানুষের যখন বাক স্বাধীনতা ছিল না, তখন আমরা বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে সেটা বোঝানোর চেষ্টা করেছি যে দেশে এই হাসিনার আমলে মানুষের বাক স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই। তো সেই কারণে আমরা যেমন ধরেন 28 অক্টোবরের পরে বিএনপির লোকজনকে একেবারে রাস্তায় নামাতে দেয় নাই সরকার, এত স্টিম রোলার চালিয়েছে। সেইখানে আমরা যারা ছোট দল ছিলাম, আমরা বিএনপির শরিক জোট ছিলাম, বিশেষ করে বিএনপির শরিক জোটের নেতারা সবসময় প্রত্যেক দিনই আমরা আন্দোলন সংগ্রামে রাস্তায় থেকেছি, যা প্রিন্ট মিডিয়ায় এবং ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। তো 20 দলীয় জোট যখন ভেঙে যায় 2022 সালের ডিসেম্বরে, এটা ভেঙে দেওয়া হয়, তখন আমরা 20 দলীয় জোটটা 2টি ভাগে বিভক্ত হয়। একটা জাতীয়তাবাদী সমমনা জোট, আর একটা হচ্ছে 12 দলীয় জোট। তো আমরা এই 2টি জোটের থেকে বিএনপির সাথে লিয়াজো করে আমরা সমস্ত আন্দোলন সংগ্রাম করেছি। এবং আমরা যে 17 বছর যেভাবে ছিলাম আন্দোলন সংগ্রামে বিএনপির সাথে, এখনও আছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে থাকবো। তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে উনি আমাদের বিগত দিনের যে ত্যাগ, আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা, তার উপযুক্ত মূল্যায়ন করবেন এবং সবাইকে নিয়েই সরকার গঠন করবেন। আমরা বিশ্বাস করি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের 12,62,00,000 ভোটার তার ভোট তার উপযুক্ত প্রার্থীকে দিতে পারবেন এবং তার মধ্য দিয়ে একটি সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারুণ্যের অহংকার আগামী রাষ্ট্রনায়ক সরকার গঠন করবেন এবং সেই সরকারে আমরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে ফিরতে চাই, অন্তর্বর্তী সরকারকে নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে, নিরপেক্ষতা নিয়েও কিন্তু কিছু কিছু কথা রয়েছে। আপনাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বলছেন যে একটি দলের গোষ্ঠীর হয়ে কাজ করছেন। আবার জামাত ইসলামের পক্ষ থেকেও জেনারেল সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনিও বলছেন যে বিএনপির পক্ষে সরকার কাজ করছে। আসলে সরকার কার পক্ষে কাজ করছে আপনি কি মনে করছেন? আমরা মনে করি যে সরকার, এনসিপি হচ্ছে সরকারের দল এবং সরকার এই এনসিপিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সরকার বিএনপিকে মানে জামাত যদি বলে থাকে বিএনপিকে সাপোর্ট করছে, এখানে এই কথাটি সত্য নয়। বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের জন্য যুদ্ধ করে আসছে, গত 17 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এটা বিএনপির সাথে কেউ থাকুক আর না থাকুক, বিএনপি মানুষের ভোটের অধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, ক্ষমতায় যাওয়ার জন্য করেনি। অনেকে কিন্তু বলে থাকে যে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের লন্ডনের বৈঠকের পরে কিন্তু দেশের পরিস্থিতি পাল্টে গেছে। আপনি কি? লন্ডনের বৈঠকটা ছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে একটা সৌজন্য
তো এরকম বৈঠক তো আমরা দেখেছি এনসিপির সাথেও করেছে, জামাতের সাথেও করেছে। তো বিএনপির সাথে বৈঠক করেছে, তার মানে কি একেবারে বিএনপির সাথে বৈঠক করেছে বলে কি ডক্টর ইউনূস সাহেব, আমাদের যিনি প্রধান উপদেষ্টা, উনি কি একদম আমাদেরকে ক্ষমতায় এনে দিয়েছে? উনি কি আমাদেরকে এমন কোনো সুবিধা দিয়েছে, বিএনপিকে কোনো সুবিধা দিয়েছে বাংলাদেশে যেটা এনসিপি পেয়েছে এই 8 মাসের একটা বাচ্চা দল? প্রশ্ন তুলেছে যে প্রশাসনের বিভিন্ন জায়গায় বিএনপির লোক বসিয়েছে, এরকম কিন্তু প্রশ্ন তুলেছে এনসিপি। সরকার, বিএনপি তো সরকারে নেই, বিএনপি কি সরকারে আছে? প্রশাসনে কি বিএনপি বসানোর ক্ষমতা রাখে? এখানে যারা সরকারে আছে, সরকারের একটা রাজনৈতিক দল হচ্ছে এনসিপি। আমরা শুনেছি যে প্রশাসনে এনসিপির রিকমেন্ডেশনে প্রশাসনের পোস্টিং হয়, প্রশাসনে ডিসি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক উচ্চ পর্যায়ের লোকজনের পোস্টিং হয়, সব আমরা শুনেছি এনসিপির তাদের রিকমেন্ডেশনে এগুলি হয়। বিএনপির তো সরকারি নাই, বিএনপি সরকারি না থাকলে তো বিএনপি কীভাবে প্রশাসনিক পদ ভাগাবে কিংবা প্রশাসনিক পোস্টিং করবে? এগুলো তো বিএনপি সরকারে থাকলে না হলে মানা যেত। যেহেতু বিএনপি সরকারে নাই, এখনো সংগ্রামে আছে, তারা তো প্রশ্ন তুলছে, এই কথাগুলো তুলছে। প্রশ্ন তো তারা তুলতেই পারে, প্রশ্ন তুলতে তো আর কোনো অসুবিধা নাই, তারা তো কিন্তু যৌক্তিকতা কতটুকু সেটা তো দেখতে হবে। যে বিএনপি যদি সরকারে থাকতো তাহলে আজকে বিএনপিকে যদি অপবাদ দিত সেটা মানা যেত। সরকারে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট এবং যেটার পৃষ্ঠপোষকতা করছে